ও হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকাউন্টিং রেশিওর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কিন্তু এমসিকিউ গুলো স্টার্ট করব, যেগুলো পরীক্ষায় অলরেডি আসতে চলেছে। সেই এমসিকিউ গুলো কিন্তু স্টার্ট করব। কিন্তু এমসিকিউ করবার আগে তোমাদের কিন্তু এই যে অ্যাকাউন্টিং রেশিওর পার্ট 1 এর ভিডিও দেখতে হবে আর পার্ট 2 এর ভিডিও দেখতে হবে। পার্ট 1 আর পার্ট 2 তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আজকের অঙ্ক কিছুই তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তার কারণ এই অঙ্কগুলোতেই পার্ট 1 আর পার্ট 2 এর অঙ্কতে আমি রেশিওর সমস্ত সূত্র, সমস্ত রেশিও নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, এবং সেই অঙ্ক বা সেই পার্টগুলোর উপর নির্ভর করেই কিন্তু আজকের এই পার্ট 3 এর ভিডিও। তো দেখো কোন বই আমরা ফলো করব, দেখো আমি এই যে দেদত্ত মুখার্জির বই দেখতে পাচ্ছ, এই বই থেকে কিন্তু আমি করাবো এমসিকিউ। মোস্ট ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ কিন্তু আমি আজকে তোমাদের সলভ করব। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 1 নাম্বার এমসিকিউতে। তো দেখো এবারে আমরা প্রথমেই স্টার্ট করব 12 দাগের এমসিকিউ থেকে। তাহলে দেখো 12 দাগের এমসিকিউতে কি বলে দিয়েছে, ইফ stock turnover ratio is 6 and average stock is 40,000, then cost of goods sold will be কি হবে? তাহলে দেখো তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে স্টক টার্নওভার রেশিওর যে সূত্র, সেখানে আমি তোমাদেরকে কি লিখিয়েছিলাম? স্টক টার্নওভার রেশিওর যে সূত্র, স্টক টার্ন ওভার, স্টক টার্নওভার রেশিও, তার দেখবে আমি সূত্রতে তোমাদের কি লিখিয়েছিলাম, তোমরা একবার বলো আমাকে। তাহলে দেখো স্টক টার্নওভার রেশিওর যে সূত্র, সেখানে দেখবে আমি লিখিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড, তাকে না আমি শর্টে লিখবো কস্ট, তার সি লিখলাম, অফ তার ও লিখলাম, গুডস জি লিখলাম, সোল্ড এস লিখলাম। তাহলে কস্ট অফ গুডস সোল্ডকে আমি শর্টে লিখলাম সিওজিএস, কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক, ঠিক আছে? এটা হলো সূত্র। তাহলে এবারে তোমরা আমাকে বলবে স্টক টার্নওভার রেশিওটা দেখো বইয়ের মধ্যে কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 6। তাহলে দেখো স্টক টার্নওভার রেশিওর নিচে আমি লিখবো 6 ইজুকাল টু কস্ট অফ গুড সোল্ড, এটাই জানতে চেয়েছে, তাহলে আমি সিওজিএস, সিও জিএস যেমন আছে আছে। অ্যাভারেজ স্টকটা দেখো বইয়ের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে জানো? 40,000। তাহলে দেখো অ্যাভারেজ স্টক যেটা রয়েছে তার জায়গায় আমি কত লিখবো? 40,000, তাই না? তাহলে এই তো, এবারে দেখো দাগের নিচে রয়েছে মানে এখানে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, 40,000-এর সঙ্গে 6 গুণ হবে, তাই তো? গুণ হয়ে যাবে, তাহলে সিওজিএস মানে কস্ট অফ গুড সোল্ড কত পেলাম আমরা? যদি গুণ করি তাহলে দেখো তোমার 6 আর 4-এ 24, আর এখানে দেখো তুমি 4টে শূন্য বসিয়ে দাও, তাহলে দেখো আমরা কত পেলাম? সিওজিএস মানে কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত পেলাম আমরা? পেলাম কিন্তু 2,40,000। এই তো, এই আমাদের অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো? সি এর দাগে কিন্তু রয়েছে। চলো আমরা এখানে সি এর দাগে অ্যান্সার লিখে দেবো সি বলে। ব্যাস, এই আমাদের হয়ে গেল 12 দাগ। চলো এবারে আমরা করে ফেলবো 13 দাগেরটা। তো দেখো আমি এটা মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতর দাগ? 13 দাগ। তাহলে দেখো এই এমসিকিউ গুলো কিন্তু ভালো করে তোমরা বুঝবে, ঠিক আছে? দেখো অঙ্কগুলো ছোট ছোট কিন্তু বুঝতে হবে কিন্তু খুব মাথা ঠান্ডা করে। তাহলে দেখো 13 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, ইফ ক্রেডিটরস টার্নওভার রেশিও ইজ 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড? আচ্ছা এই কথাটার মানে কি? ক্রেডিটরস টার্নওভার রেশিও, আগে এটাকে আমি লিখি, এই কথাটাকে আমি আগে লিখি। ক্রেডিটরস, দেখো ক্রেডিটরস, ক্রেডিটরস টার্নওভার, টার্নওভার রেশিও, এই কথাটার পুরোটার মানে হলো এটাই। দেখো ক্রেডিটরস টার্নওভার রেশিওটা কত বলে দিয়েছে? 8 টাইমস, ঠিক আছে? তার মানে হলো ক্রেডিটরস টার্নওভার রেশিও, ক্রেডিটরস মানে কি? পাওনাদার, যে আমার থেকে টাকা পাবে। তো আমার থেকে যে টাকা পাবে, তাকে আমি টাকা কতবার দিচ্ছি বছরে?
8 বার, 8 টাইমস, মানে 8 বার তাকে আমি বছরে টাকা দিচ্ছি। ক্রেডিটর্স টার্নওভার রেশিও মানে আমি আমার ক্রেডিটর্সকে বছরে কতবার টাকা দিচ্ছি সেটা বের করব, সেটাকেই আমরা বলি ক্রেডিটর্স টার্নওভার রেশিও। ডেটর্স টার্নওভার রেশিও মানে কি, আমার যারা ডেটর্স, যারা আমাকে টাকা দেবে, এই লোকগুলো আমাকে বছরে কতবার টাকা দিচ্ছে তাকে আমরা বলি কি ডেটর্স টার্নওভার রেশিও। ঠিক আছে, তাহলে ক্রেডিটর্স টার্নওভার রেশিও মানে তোমরা বুঝতে পারলে। তাহলে আমি বছরে কতবার টাকা দিচ্ছি, দিচ্ছি কিন্তু 8 বার। তাহলে অ্যান্সারে জানতে চাইছে আমি কত মাস অন্তর অন্তর দিচ্ছি, আমি কত মাস অন্তর অন্তর দিচ্ছি। আমি যদি বছরে 2 বার টাকা দিই তার মানে আমি কি 6 মাস অন্তর অন্তর দিচ্ছি। আমি যদি বছরে 8 বার টাকা দিই, 8 বার, তার মানে কতবার আমি কত মাস অন্তর টাকা দিচ্ছি, তাহলে আমি 12কে ভাগ করব 8 দিয়ে, তাহলেই আমাদের হয়ে যাবে। আমি যদি দেখো 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে হবে 4 দিয়ে কাটলে হবে 2, আর 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 3 হবে। তাহলে এখানে কত হচ্ছে 3/2। তাহলে 3কে আমি যদি ভাগ করি কত হবে, 2 এককে 2, বিয়োগ করলে 1। তাহলে এই একটাকে আমি বসাবো কোথায়, এখানে। আর এই যে 2টা, এই 2টাকে আমি বসাবো কোথায়, এখানে। তাহলে 1/2। তাহলে এ দেখো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 1/2 মান্থ কত নম্বর অপশানে রয়েছে, দেখো এটা রয়েছে কিন্তু ডি এর দাগে। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল কতর দাগেরটা, 13র দাগেরটা। তো দেখো 13 হয়ে গেলে এবারে আমরা করব 14র দাগ। তো দেখো এবারে আমরা করব 14র দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে অ্যাজিউমিং এ ইয়ার কম্প্রিসেস 365 ডেজ, ইফ দ্য স্টক টার্নওভার রেশিও ইজ 5, ঠিক আছে, দেন স্টক টার্নওভার পিরিয়ড উইল বি, তার মানে কি স্টক টার্নওভার রেশিও। দেখো আমি আরেকবার এখানে দেখো লিখছি, এখানে দেখবে 14র দাগেরটায় বলেছে স্টক, খুব ভালো করে দেখবে এই যে কথাটা আছে না, স্টক টার্নওভার, স্টক টার্ন ওভার রেশিও বলেছে 5, তার মানে কি 5 টাইমস, তার মানে কি, তার মানে হলো স্টক আমি অর্ডার করছি, আমি আমার স্টক আমার দোকানে, বাবা আমার একটা দোকান আছে, সেই দোকানে আমি স্টক মানে মালপত্র ভাবো আমার সেই দোকানে রাখছি, এবং আমি বছরে 5 বার, আমি বছরে কতবার 5 বার কিন্তু অর্ডার করি। ঠিক আছে, তো আমিও তো কোনো না কোনো হোলসেল মার্কেট থেকে মালপত্র কিনে আমার দোকানে রাখি, এবং সেই মালপত্রই কি আমার কাস্টমারদের বিক্রি করি। যারা তোমাদের পাড়ায় দেখবে যে সমস্ত দোকান আছে, সেই দোকানে যে সমস্ত মালপত্র আছে, সেই মালপত্রগুলো তো তারা নিজেরা বাড়িতে তৈরি করে না, কোনো না কোনো হোলসেল মার্কেট থেকে কেনে, কোথাও না কোথাও থেকে ডিস্ট্রিবিউটরের থেকে নিয়ে দোকানে রাখে। তো সেই যে ডিস্ট্রিবিউটরের থেকে নিয়ে দোকানে রাখা, তো ভাবো আমি সেই একটা দোকানদার, আমি ডিস্ট্রিবিউটরের থেকে স্টক নিয়ে আমার দোকানে রাখছি, এবং আমি বছরে কতবার অর্ডার করি, আমি বছরে অর্ডার করি কিন্তু 5 টাইমস, 5 বার। তার মানে আমি কত দিন অন্তর অন্তর অর্ডার করছি, এখানে কিন্তু দিনের কথা বলেছে, এখানে যেমন ছিল মাসের কথা, এখানে দিনের কথা বলেছে, কারণ 365 ডেজ যেহেতু বলেছে। তাহলে আমি কত মাস অন্তর অর্ডার করি, তাহলে আমরা কি করব, 365কে ভাগ করব, তাই না, আমরা কি করব 365কে ভাগ করব কত দিয়ে, আমি কিন্তু 5 বার অর্ডার করছি, তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলেই এটা হয়ে যাবে। তার মানে আমি যদি 365কে ভাগ করে দিই 5 দিয়ে, তাহলে 5×7=35, বিয়োগ করলে কত, 1, 5, 5×3=15, তার মানে হচ্ছে কত 73 দিন। তাহলে 73 দিন অন্তর অন্তর আমি কিন্তু অর্ডার করব আমার স্টকের। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো, এই হয়ে গেল আমাদের 13, 14, এবারে আমরা করব 15র দাগেরটা। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 15র দাগে। দেখো 15র দাগে কি বলে দিয়েছে, টোটাল সেলস রুপিস কত বলেছে, 4 লাখ, গ্রস প্রফিট 80,000, নেট প্রফিট বলে দিয়েছে 40,000 হলে নেট প্রফিট রেশিও কত। তাহলে দেখো নেট প্রফিট রেশিওর আমাদের আগে সূত্র জানতে হবে, নেট প্রফিট রেশিওর সূত্র। তাহলে দেখো নেট প্রফিট রেশিওর সূত্র হলো, নেট প্রফিট রেশিও বলে দেখো আমি আগে লিখছি, হ্যাঁ, নেট প্রফিট রেশিওর সূত্র হলো নেট প্রফিট, নেট প্রফিট বাই নেট সেলস। ঠিক আছে, নেট প্রফিট বাই নেট সেলস ইনটু 100। ঠিক আছে,
তাহলে অঙ্কের মধ্যে তোমরা দেখো নেট প্রফিট কত আছে, খুব ভালো করে দেখবে নেট প্রফিট অঙ্কের মধ্যে কত বলে দিয়েছে। দেখো নেট প্রফিট অঙ্কের মধ্যে কিন্তু বলেই দেওয়া রয়েছে, দেখো 40,000, তাই তো? কত বলে দেওয়া রয়েছে? বলে দেওয়া রয়েছে কিন্তু 40,000। তাহলে দেখো আমি এখানে লিখবো কত? 40,000। নেট সেলস কত বলে দেওয়া রয়েছে? অঙ্কের মধ্যে কিন্তু শুধু সেলস আছে, শুধু সেলস। তাহলে যেহেতু শুধু সেলস আছে, তাহলে ওটাকেই আমি না নেট সেলস ভেবে নেব, ঠিক আছে? তাহলে বলো নেট সেলস কত, মানে যেটা টোটাল সেলস আর কি, সেটা দেখো 4 লাখ, তাই না? কত? 4 লাখ ইন্টু 100 যেমন আছে, আমি 100কে লিখে দিলাম। তাহলে নেট প্রফিট আর এই হলো নেট সেলস, ঠিক আছে? যেটা বইয়ের মধ্যে টোটাল সেলস রয়েছে, ওই সেমই একই ব্যাপার। তাহলেই আমাদের হয়ে যাবে। চলো কাটাকুটি করি। দেখো নিচে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চারটে, পাঁচটা শূন্য কাটলাম, চার চার কাটলাম, তাহলে এখানে থাকছে কত? 10। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার 10। আচ্ছা, যেহেতু দেখো তোমাদেরকে বলেছি এখানে 100 100 থাকলে এখানে আমরা পার্সেন্ট কি করব? বসাবো, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো। চলো, এই আমাদের হয়ে গেল কতটা? 15। এবারে আমরা করব 17 দাগেরটা। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 17 দাগেরটা। তো দেখো 17 দাগে কি বলে দেওয়া রয়েছে? 17 দাগে কিন্তু দেখবি বলে দেওয়া রয়েছে ক্যাশ সেলস ইজ 40% অফ ক্রেডিট সেলস ইফ টোটাল সেলস ইজ 2,80,000, দেন ক্যাশ সেলস ইজ ড্যাশ। তাহলে দেখো বলে দিয়েছে ক্যাশ সেলস, দেখো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি লিখছি কথাটাকে, আমি লিখছি। দেখো বলেছে ক্যাশ সেলস, তারপরে দেখবে কি বলে দিয়েছে? ইজ 40%, ইজ 40% অফ ক্রেডিট সেল। এই কথাটা আমি লিখছি যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো এই কথাটার মধ্যেই কিন্তু অঙ্কের আসল মানেটা লুকিয়ে রয়েছে। দেখো এখানে কি বলেছে? ক্যাশ সেলস কত হবে? 40% অফ ক্রেডিট সেল, ক্রেডিট সেলের 40%। তাহলে আমি যদি ধরে নিই ক্রেডিট সেল, আমি যদি ধরে নিই ক্রেডিট সেল হলো 100, তাহলে ক্যাশ সেলস কত হবে বলেছে? বলো বলো বলো, ক্যাশ সেলস কত হবে বলেছে? ক্রেডিট সেলের 40%, তাই তো? তাহলে তাহলে আমার ক্যাশ সেলস কত হবে? আমার ক্যাশ সেলস হবে, আমার ক্যাশ সেলস হবে কি বলেছে? ক্যাশ সেলস ইজ 40% অফ ক্রেডিট সেল, ক্রেডিট সেলের 40, ঠিক আছে? এটাকে আমি কিন্তু ধরে নিচ্ছি 100, আমি ধরে নিচ্ছি ক্রেডিট সেল মানে কি? ধারে বিক্রি। ধারে ভাবো আমি বিক্রি করেছি কত, এখানে দেখো বলছে ক্যাশ সেলস কত হবে? ধারে বিক্রির 40%, তুমি যত টাকা ধারে বিক্রি করছো তার 40% হলো ক্যাশে বিক্রি। এবারে ধারে বিক্রি কত টাকার হয়েছে আমি কি জানি? আমি তো জানি না। আমি ধরে নিলাম ক্রেডিট সেলস মানে ধারে বিক্রি হয়েছে 100 টাকা। এবার 100 টাকার জিনিস আমি যদি ধারে বিক্রি করে থাকি, তাহলে আমি ক্যাশ টাকায় কত টাকার জিনিস বিক্রি করলাম? ক্যাশ সেলস করলাম কত? বলেই দিয়েছে যে 40% অফ ক্রেডিট সেল, ক্রেডিট সেলের 40%। তো দেখো ক্রেডিট সেল কত? 100, ক্রেডিট সেল হলো কত? 100, তার 40%, 40%, 40% মানে কত? মানে হলো এই তো 100। তাহলে দেখো 40% মানে 100, তাহলে এই 100 100 কাটলো, কত হলো? 40। তার মানে আমি ধারে ধারে বিক্রি করেছি কত? দেখো ধারে বিক্রি করেছি 100, এবং ক্যাশ টাকায় মালপত্র বিক্রি করেছি, ক্যাশ টাকায় মালপত্র বিক্রি করেছি 40 টাকার মালপত্র ক্যাশে বিক্রি করেছি, আর ধারে বিক্রি করেছি 100 টাকার মালপত্র। এইবারে দেখো বইয়ের মধ্যে আমাদের কাছে কি জানতে চেয়েছে? বলেছে টোটাল সেলস 2,80,000। তাহলে তোমরা বলো তো এখানে টোটাল সেলস কত? তোমরা বলো টোটাল সেলস, বলো তো কত হবে টোটাল সেলস? দেখো এই যে 100 ক্রেডিটে বিক্রি করেছি, 100 টাকার মালপত্র কি আমি কিসে বিক্রি করেছি? এই দেখো 100 টাকার মালপত্র আমি কিসে বিক্রি করেছি? ক্রেডিটে। আর 40 টাকার মালপত্র কি? ক্যাশে। তাহলে টোটাল সেল কত? 100 আর 40 যোগ করে দাও, তাহলে আমার টোটাল সেল কত হচ্ছে? 140, তাই না? তাহলে আমরা বের করলাম টোটাল সেল কত? এইটা। আর বইয়ের মধ্যে বলে দিয়েছে টোটাল সেল কত? বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে 2,80,000। আমাদের বের করা টোটাল সেল হলো কত? আমাদের বের করা টোটাল সেল হলো 140। আর বইয়ে টোটাল সেল কত?
বইয়ে কিন্তু দেখবে বলে দিয়েছে 2,80,000। তাহলে কি দুটোই তো একই ব্যাপার, তাই না? 140টা কি টোটাল সেল, আমার বের করা টোটাল সেল, আর বইয়ে বলে দেওয়া টোটাল সেল হলো এইটা, তাহলে দুটোই তো টোটাল সেল রে বাবা, তাই জন্য দুটোকেই আমি কি সমান চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে 140 ইজুকাল টু যদি হয় এইটা, 140 মানে যদি হয় এইটা, তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? ক্যাশ সেলস ইজ ড্যাশ, ক্যাশ সেলস আমাদের কাছে তার মানে জানতে চেয়েছে ক্যাশ সেলসের এই 40-এর মানে কত, 40 ইজুকাল টু কত হবে। তাহলে ঐকিক নিয়ম করব আমরা, ঐকিক নিয়ম কি রকম ভাবে করি আমরা বলো? এই যে দেখো এখানে আমরা নিচে কত বসাবো, বসাই 140, তাই না? আমি যদি এরকম ভাবে করি যে তাহলে 1 ইজুকাল টু কত, 1 ইজুকাল টু হলো এইরকম, তাই তো? তাহলে শুধু 40 ইজুকাল টু কত হবে? তাহলে হবে 140 ইন্টু এখানে হবে কত 40। তাহলে আমরা জাস্ট কাটাকুটি করব, হয়ে যাবে, শূন্য শূন্য কাটবো। তাহলে 14 × 14, 14 × 2 = 28, শূন্য 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 কেটে আমি এখানে নিয়ে নিই। তাহলে হবে কত, এই যে দেখো 2000 আর 40 গুণ করলে হবে 8, আর 4টে শূন্য, 1 2 3 4, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি, বেরিয়ে গেল যে ক্যাশ সেলস কত। তাহলে আমাদের ক্যাশ সেলস হলো কিন্তু এইটা, এইটাই হলো আমাদের ক্যাশ সেলস। তো দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, 80,000 এটা। দেখো এর দাগে কিন্তু রয়েছে, তাহলে দেখো আমি এখানে লিখবো কি এ, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, 17-র দাগ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাব। তো দেখো এবারে আমরা করব কিন্তু 18-র দাগের অঙ্কটা। দেখো 18-র দাগের অঙ্কে বলে দিয়েছে ইফ দ্য গ্রস প্রফিট রেশিও ইজ 12% অন কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 2,24,000, দেন গ্রস প্রফিট উইল বি। তাহলে এখানে দেখো কয়েকটা অপশন কিন্তু বলে দিয়েছে। তাহলে দেখো আমরা, দেখো এখানে কি বলে দিয়েছে যে গ্রস প্রফিট ইজ, কি বলেছে, গ্রস প্রফিট রেশিও ইজ 12% অন কস্ট প্রাইস। তাহলে গ্রস প্রফিটটা কত হচ্ছে, গ্রস প্রফিট হচ্ছে কিন্তু আমার যে কস্ট প্রাইস তার 12%। মানে ভাবো আমার কোনো জিনিস, কোনো একটা প্রোডাক্ট আমি ভাবো দোকানে বিক্রি করছি, তো সেই প্রোডাক্ট আমার তৈরি করতে কত টাকা খরচা হয়েছে সেটাকে আমরা বলি কি কস্ট প্রাইস। বোঝা গেল? কস্ট প্রাইস মানে ভাবো আমি এই যে জামাটা পরে রয়েছি, এই জামাটা কারখানায় তৈরি করতে কত খরচা হয়েছে, পুরো জামাটার পিছনে কত খরচা হয়েছে, কত টাকা খরচা হয়েছে, তাকে আমরা বলি কিন্তু কস্ট প্রাইস। ঠিক আছে, এবারে ভাবো বলে দিয়েছে প্রফিট কত হয়েছে, বলে দিয়েছে গ্রস প্রফিটের ওপর 12%। মানে এই জামাটা যদি তৈরি করতে 100 টাকা খরচা হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি এই জামাটা তৈরি করতে আমার খরচা হয়েছে 100 টাকা, আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি কত, 100। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো এটাকে 12% প্রফিটে বিক্রি করছে মানে কি, কারোর দাম যদি হয়, কস্ট যদি হয় 100, তাহলে প্রফিট করছে কত, তাহলে প্রফিট করছে তার মানে 12, তাই না? দেখো অঙ্কের মধ্যে একটা কথা বলেছে যে 12% অন কস্ট, 12% গ্রস প্রফিট হচ্ছে অন কস্টের ওপর। কস্ট কত, দেখো কস্ট হলো কত, 100, তার উপর 12% প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা বলো কোনো জিনিস তৈরি করতে খরচা হচ্ছে 100 এবং সেটাকে বিক্রি করা হচ্ছে, আরো বিক্রি করে লাভ হচ্ছে 12 টাকা, তাহলে তোমরা আমাকে বলো সেল করছি তার মানে আমরা কত টাকায়, তাহলে সেলিং প্রাইসটা কত, কত টাকায় বিক্রি করছি, 12 টাকা লাভ করছি মানে অবশ্যই 100 টাকায় তৈরি করতে খরচা হয়েছে, 12 টাকা লাভ করছি মানে এটাকে আমি বিক্রি করছি কত, 112 টাকায়। বোঝা গেল? তাহলে এই হলো মোটের ওপর গল্প। এবারে দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, বলে দিয়েছে খুব ভালো করে দেখো, বলে দিয়েছে সেলিং প্রাইস, বইয়ের মধ্যে দেখো সেলিং প্রাইস বলেছে 2 লক্ষ কত, 24,000, তাই তো? বইয়ের মধ্যে সেলিং প্রাইস কত বলেছে, 2,24,000। আর আমরা সেলিং প্রাইস কত বের করলাম, এই দেখো আমাদের বের করা সেলিং প্রাইসটা কত, এই দেখো আমাদের বের করা সেলিং প্রাইস হলো কত, 112। তাহলে 112 এইটাও যেমন সেলিং প্রাইস, আবার এই যে এইটাও তো সেলিং প্রাইস, দুটোই তো সেম সেলিং প্রাইস, তাই না? তাহলে 112 যা, এই যে এইটাও কিন্তু এই সেম ব্যাপার।
এটাও সেলিং প্রাইস, এটা হলো বইয়ে দেওয়া সেলিং প্রাইস, আর এটা হলো আমার বের করা, আমি নিজে বের করেছি এই সেলিং প্রাইসটাকে, আমাদের বের করা সেলিং প্রাইস। তাহলে 112 ইজুকাল টু যদি এইটা হয়, তাহলে 1 ইজুকাল টু কত হবে বলো? 1 ইজুকাল টু যেরকম ভাবে ঐকিক নিয়ম তোমরা ছোটবেলায় শিখেছো, তাহলে এরকম হবে। আর বইয়ের মধ্যে আমাদের অ্যান্সারে কি জানতে চেয়েছে, খুব ভালো করে দেখো, অ্যান্সারে জানতে চেয়েছে দেন গ্রস প্রফিট উইল বি ড্যাশ। তাহলে আমাদের কাছে গ্রস প্রফিটটা কিন্তু জানতে চেয়েছে, গ্রস প্রফিটটা কত জানতে চেয়েছে, তার মানে এই 12 ইজুকাল টু কত হবে? তাহলে এই 12 ইজুকাল টু কত হবে? তাহলেই আমাদের কি হয়ে যাবে? তাহলে এই হয়ে গেল, এখানে আমরা 12টাকে ইনটু করে লিখবো 12। তাহলে চলো, এই দেখো 112, 112 দুয়ে কত হবে? 2 2 4, 2 1 2, 2 1 2 কত হচ্ছে দেখো? 112 এটাকে কাটলে কত হবে? 2। আর এই তিনটে শূন্যকে আমি কেটে এর পাশে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো? এই যে 2000 ইন্টু 12 করলে কত হবে? 24। আর এখানে তিনটে শূন্য, ব্যাস এই আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের গ্রস প্রফিট কত, মানে 12 ইজুকাল টু, তার মানে কত হবে? হবে কিন্তু এইটা, বোঝা গেল? তাহলে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 24,000। তাহলে বইয়ে কিন্তু তোমরা দাগ দেবে, এটা কত নম্বর অপশনে রয়েছে? রয়েছে কিন্তু 24,000টা সি এর দাগে রয়েছে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমরা এবারে করব 19-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব 19-এর দাগেরটা। দেখো 19-এর দাগে বলে দিয়েছে দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ কনসার্ন ইজ 60,000, কারেন্ট লাইবিলিটিস 80,000, টোটাল অ্যাসেট 6 লাখ, দ্য ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট উইল বি। তাহলে তোমরা আশা করি সবাই জানো যে কারেন্ট অ্যাসেট কোনগুলো আর কারেন্ট লাইবিলিটিস কোনগুলো। এটা দেখবে আমি যে অ্যাকাউন্টিং রেশিওর ফার্স্ট পার্টেই কিন্তু বলেছিলাম। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, কারেন্ট অ্যাসেট মানে হলো কি? ডেটর্স, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, বিলস রিসিভেবল, এইগুলো হলো কিন্তু কারেন্ট অ্যাসেট, তোমরা ভালো করে জানবে। দেখো আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, কারেন্টকে আমি সি, অ্যাসেটকে এ, কারেন্টকে সি, অ্যাসেটকে এ। কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি? ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, আর কি বুঝি? বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল আমি আরই বলে লিখলাম, ঠিক আছে? তারপরে আর আমরা কি বুঝি বলো? বিলস রিসিভেবল হলো স্টক, মানে ক্লোজিং স্টক, এইগুলোকে আমরা বুঝি কিন্তু, ঠিক আছে? আর কারেন্ট লাইবিলিটিস মানে কোনগুলো? কারেন্ট লাইবিলিটিসকে আমি শর্টে সিএল বলে লিখছি, হ্যাঁ? সেখানে আমরা কি বুঝি? বিলস পেবেল, ঠিক আছে? বিলস পেবেল কে, বিলস পেবেল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস লেখা হয়নি, ডেটর্স, ঠিক আছে? এগুলো হলো কারেন্ট অ্যাসেট। কারেন্ট লাইবিলিটিসে কি হবে? ক্রেডিটর্স, ঠিক আছে? এগুলো তো তোমরা সবাই জানো। আর ফিক্সড অ্যাসেট মানে কোনগুলো? ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট মানে তোমার হতে পারে বিল্ডিং, ফিক্সড অ্যাসেট মানে হতে পারে তোমার বিল্ডিং, তারপরে কি হতে পারে? মেশিনারি, তাই তো, ফার্নিচার, এগুলোকে আমরা কি বলি? বলে থাকি কিন্তু ফিক্সড অ্যাসেট। তাছাড়াও কিন্তু এর বাইরেও অনেক অ্যাসেট হয় যেগুলো কারেন্ট অ্যাসেটও নয় আবার ফিক্সড অ্যাসেটও নয়, এই যেমন গুডউইল, ঠিক আছে? এইগুলো। তো দেখো এবারে আমাদের অঙ্কের মধ্যে এবারে কি বলেছে? আমাদের অঙ্কের মধ্যে একটা কথা বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল, এই কথাটা বলেছে। ওয়ার্কিং ক্যাপিটাল বের করবার একটা সূত্র আছে। দেখো ওয়ার্কিং ক্যাপিটাল বলে আমি দেখো এখানে লিখছি, ওয়ার্কিং, ওয়ার্কিং ক্যাপিটাল বলে দেখো আমি এখানে লিখছি, ওয়ার্কিং ক্যাপিটাল না বের করবার একটা সূত্র আছে। সূত্রটা হলো কারেন্ট অ্যাসেট, শর্টে আমি সিএ বলে লিখছি, মাইনাস কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? কারেন্ট অ্যাসেট দেখো, কারেন্টের সি, অ্যাসেটের এ, কারেন্টের সি, লাইবিলিটিসের এল। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে আমরা কি পাই? কারেন্ট, এই সরি, ওয়ার্কিং ক্যাপিটাল। এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এর উপর নির্ভর করে আরো পরে নেক্সট অনেক অঙ্ক আছে। তো দেখো এবারে অঙ্কের মধ্যে আমাদের কি বলছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বলছে ওয়ার্কিং ক্যাপিটাল 60,000। তাহলে দেখো আমি ওয়ার্কিং ক্যাপিটালের ঠিক নিচে লিখবো, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক তার নিচে কত লিখবো? লিখবো 60,000, খুব ভালো কথা। তারপরে দেখবে লেখা রয়েছে কারেন্ট অ্যাসেট। দেখি তো কারেন্ট অ্যাসেট কি অঙ্কের মধ্যে বলে দিয়েছে? একবারও কিন্তু বলে দেয়নি, ঠিক আছে? কারেন্ট লাইবিলিটিস কিন্তু বলে দিয়েছে দেখো 80,000, দেখো কারেন্ট লাইবিলিটিস কিন্তু বলে দিয়েছে 80,000, ঠিক আছে? তাহলে আমি লিখলাম। তাহলে আমি এবার কারেন্ট অ্যাসেটের নিচে কি লিখবো, সেটাই হলো কথা।
তাহলে কারেন্ট অ্যাসেটের নিচে আমি কি লিখবো খুব ভালো করে দেখবে। দেখো, আমি যদি এরকম একটা ব্যালেন্স শিট বানাই, এই তো ভাবো ব্যালেন্স শিট, খুব ভালো করে দেখো এই দিকে আমরা কি লিখি, লাইবিলিটিস, তাই তো, লাইবিলিটিস। আচ্ছা এই দিকে আমরা কি লিখি, অ্যাসেট। আচ্ছা অ্যাসেটে এই অ্যাসেটগুলোকে আমরা কি বলি, এই যেমন ফার্নিচার, ফার্নিচার, বিল্ডিং, 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 ঠিক আছে। তারপরে ভাবো কোনো জায়গায় ভাবো রয়েছে গুডউইল, ঠিক আছে। এইগুলো কি কারেন্ট অ্যাসেট? এগুলো কিন্তু কারেন্ট অ্যাসেট নয়। কারেন্ট অ্যাসেট কোনগুলো, এবার আমি কালো কালিতে লিখছি কারেন্ট অ্যাসেট গুলো, ক্যাশ, ব্যাংক, ডেটর্স, এইগুলো, ব্যাংক, তারপরে এখানে আমি লিখছি দেখো ডেটর্স, এইগুলো হলো কি কারেন্ট অ্যাসেট। আমি কিছু কারেন্ট অ্যাসেটের উদাহরণ এখানে লিখলাম। এইগুলোকে আমি বলবো কি নন কারেন্ট অ্যাসেট। এগুলো যদি হয় কারেন্ট অ্যাসেট, তাহলে এই যে নীল কালিতে এগুলোকে আমি কি বলবো, ফিক্সড অ্যাসেট। এইগুলোকে বলবো তো ফিক্সড অ্যাসেট, এটাকে বলবো কি ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তো মোট কথা এইগুলো যদি হয় তোমার কারেন্ট অ্যাসেট, তাহলে এইগুলোকে আমি কি বলবো, এইগুলোকে আমি বলবো কিন্তু কি বলবো, এগুলোকে এই যে নীল কালিতে যেগুলো লিখেছি এগুলো কারেন্ট অ্যাসেট নয়, তাই তো। দেখো আবারও বলছি, এইগুলো যদি হয় কারেন্ট অ্যাসেট তাহলে এগুলো তো কখনোই কারেন্ট অ্যাসেট নয়। তাহলে যেগুলো কারেন্ট অ্যাসেট নয় সেগুলোকে আমি বলতে পারি কি নন কারেন্ট অ্যাসেট, তাই না, নন কারেন্ট অ্যাসেট বলবো। বোঝা গেল? এইবারে এখানে যত অ্যাসেট আছে, যত রকমের অ্যাসেট আছে, যত রকমের সব অ্যাসেট যোগ করে আমার কত হয়েছে, সব অ্যাসেট দুনিয়ার যত অ্যাসেট আছে সব যোগ করে কিন্তু আমার হয়েছে 6 লাখ। দেখবে বলে দিয়েছে টোটাল অ্যাসেট হলো 6 লাখ, 6 লাখ, ঠিক আছে। সমস্ত অ্যাসেট যোগ করে হয়েছে কত আমার, 6 লাখ। এইবারে দেখো অঙ্কের মধ্যে কি বলছে, 6 লাখ। এইবারে খুব ভালো করে দেখো, যত নন কারেন্ট অ্যাসেট আছে, যত নন কারেন্ট অ্যাসেট, এই যে এইগুলো, এই নন কারেন্ট অ্যাসেটগুলো টোটাল যোগফলকে আমি ধরে নিচ্ছি এক্স। বোঝা গেল কি বললাম, যত নন কারেন্ট অ্যাসেট, যত নন কারেন্ট অ্যাসেট, বা আমি এরকম ধরছি এক্স টেক্স না ধরে, এই যত নন কারেন্ট অ্যাসেট সেইগুলোকে আমি যদি এই 6 লাখ থেকে বিয়োগ করি তাহলে কি কারেন্ট অ্যাসেটের অ্যামাউন্টগুলো আমি পেয়ে যাব। কারেন্ট অ্যাসেট মানে কত পেয়ে যাব, তাই না। কি বললাম আবারও বলছি, টোটাল অ্যাসেট থেকে, এই যে টোটাল অ্যাসেট, এই টোটাল অ্যাসেট থেকে আমি যদি এই নন কারেন্ট, এই নন কারেন্ট অ্যাসেটগুলোকে মাইনাস করে দিই, তাহলে শুধুমাত্র এখানে কি পড়ে থাকবে, পড়ে থাকবে কারেন্ট অ্যাসেটগুলো, তাই না। এই টোটাল অ্যাসেট থেকে আমি যদি এই যে মাইনাস করে দেওয়া মানে কি এখান থেকে বা মুছে দেওয়া বা কেটে দেওয়া, কি মুছে দিচ্ছি বা কেটে দিচ্ছি আমি, নন কারেন্ট অ্যাসেটগুলো। তাহলে সমস্ত নন কারেন্ট অ্যাসেট আমি যদি এখান থেকে মুছে দিই তাহলে এখানে কি পড়ে থাকছে, শুধুমাত্র কারেন্ট অ্যাসেটগুলো পড়ে থাকছে কি না, তাই তো। তাহলে টোটাল অ্যাসেট থেকে আমি যদি নন কারেন্ট অ্যাসেটগুলোকে বিয়োগ করি, সমস্ত, আবারও বলছি, টোটাল অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেটকে আমি শর্টে লিখছি টোটালের টি, অ্যাসেটের এ, সেখান থেকে আমি যদি বিয়োগ করি, কি কি বাদ দিয়ে দিলাম, সমস্ত নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। আর এখানে যে বিয়োগ চিহ্নটা আছে থাক। তাহলে বোঝা গেল টোটাল অ্যাসেট থেকে আমি বিয়োগ করছি নন কারেন্ট অ্যাসেট, তাহলেই আমরা কি পেয়ে যাব, পেয়ে যাব কি কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট মানে কি, কারেন্ট অ্যাসেট মানে হলো টোটাল অ্যাসেট মাইনাস নন কারেন্ট অ্যাসেট, তাহলে আমরা কি পেয়ে যাব, কারেন্ট অ্যাসেট। বোঝা গেল? তাহলে এবারে চলো আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো টোটাল অ্যাসেট আমার কত বলে দিয়েছে, আচ্ছা আমি আগে এটাকে লিখি 60,000। টোটাল অ্যাসেট দেখো কত বলে দিয়েছে, 6 লক্ষ। তাহলে আমি দেখো এখানে 6 লক্ষ লিখছি, মাইনাস নন কারেন্ট অ্যাসেট কত আমি জানি না, ঠিক আছে। আবার দেখো এখানে কত রয়েছে তোমার, 80,000। এবারে সবাইকে না আমি এই সাইডে নিয়ে চলে আসি, 60,000 যেমন আছে থাক, 6 লাখটা এই সাইডে চলে আসলে হবে কত, -6 লাখ, -80,000 এই সাইডে আসলে হবে +80,000। তাহলে এই সাইডে কে থাকছে, শুধুমাত্র, শুধুমাত্র কিন্তু থাকছে মাইনাস নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। তাহলে দেখো এবারে কি হবে, এখানে খুব ভালো করে দেখবে, 6 লক্ষ, আচ্ছা তাহলে এই ব্যাপারটা হচ্ছে এখানে কি 6 লক্ষ। আর আগে তোমরা কি করবে ভালো করে দেখো,
এই যে ক্যালকুলেটারে না এইটার সঙ্গে এইটাকে যোগ করবে, করে যে অ্যান্সারটা হবে তার থেকে 6 লাখকে মাইনাস করবে, করলে কত পাবে? পাবে কিন্তু 4,60,000, ঠিক আছে? আর এখানে নন কারেন্ট অ্যাসেট যেমন আছে আছে, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে নন কারেন্ট অ্যাসেট কত পেলাম আমরা? 4,60,000। তাহলে এই তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার, 4,60,000। বোঝা গেল? এটা কত নম্বর অপশনের দেখো রয়েছে? ডি এর দাগে রয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কত? হয়ে গেল কিন্তু 19-এর দাগেরটা। চলো এবারে আমরা যাব 20-র দাগে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 20-র দাগেরটা। তো দেখো 20-র দাগে আমাদের কি বলে দিচ্ছে, দেখো 20-র দাগে কিন্তু বলে দিয়েছে টোটাল সেলস, টোটাল সেলস অ্যান্ড ক্যাশ সেলস অফ এ কনসার্ন আর 6 লক্ষ অ্যান্ড 40,000 রেসপেক্টিভলি। তারপরে দেখো বলে দিচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটর্স 1,40,000, তাহলে বলছে ডেটর্স টার্নওভার রেশিও উইল বি ড্যাশ। তাহলে আমাদের কাছে সোজা সাপটা কথায় জানতে চেয়েছে কি? ডেটর্স টার্নওভার, টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও জানতে চেয়েছে। তাহলে দেখো ডেটর্স টার্নওভার রেশিও বের করবার সূত্র আমরা কি জানি? ডেটর্স টার্নওভার রেশিও বের করবার সূত্র হলো, তাহলে ডেটর্স টার্নওভার রেশিও বের করবার সূত্র কি? সূত্র হলো কিন্তু ক্রেডিট সেলস, কি লিখবো আমরা? ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটর্স, ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেটর্স, এই হলো আমাদের কি সূত্র। এবারে দেখো ক্রেডিট সেল কি অঙ্কের মধ্যে স্পষ্টভাবে কিছু বলে দিয়েছে? দেয়নি। দেখো ক্রেডিট সেল বলে দেয়নি, জাস্ট আমাকে কি বলেছে খুব ভালো করে দেখো। বলেছে উম, বলে দিয়েছে টোটাল সেল 6 লক্ষ, তার মধ্যে ক্যাশ সেলস হয়েছে 40,000, ঠিক আছে? মানে কি 6 লাখ টাকার টোটাল বিক্রি হয়েছে, বিক্রি টোটাল হয়েছে 6 লাখের, তার মধ্যে শুধুমাত্র ক্যাশ টাকায় বিক্রি হয়েছে 40,000 টাকার, 40,000 টাকার বিক্রি ক্যাশে হয়েছে। তাহলে ধারে কত এ হয়েছে? কি করে বের করব আমরা ক্রেডিট সেলটা? তাহলে আমাকে 6 লক্ষ থেকে কি করতে হবে? 6 লক্ষ থেকে মাইনাস করতে হবে কত? দেখো কত টাকার ক্যাশ বিক্রি হয়েছে, ক্যাশ সেলস হয়েছে 40,000, 40,000, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাব, মাইনাস করলেই কি পেয়ে যাব? পেয়ে যাব ক্রেডিট সেলস। আর অ্যাভারেজ ডেটর্স তো স্পষ্টভাবে বলেই দিয়েছে কত, দেখো বলেই দিয়েছে কিন্তু 40, অ্যাভারেজ ডেটর্স হলো তোমার 1,40,000। তাহলে এই হলো 1,40,000। চলো যোগ বিয়োগ করলেই আমাদের খেলা শেষ। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 5,60,000। আর দেখো নিচে কত রয়েছে? 1,40,000, নিচে 4টে শূন্য, ওপরে 4টে শূন্য কাটবো, 14 × 14, 4 × 14 = 56। তাহলে এখানে আমরা দেখো কত পেলাম? পেলাম 4 টাইমস। এই 4 টাইমস কথার মানে কি বলতো? এই যে ডেটর্স টার্নওভার রেশিও কথার মানে কি বলতো? মানে হলো ডেটর্স যারা আছে, অর্থাৎ যারা আমাকে টাকা দেবে, সেই রকম লোকেদের তো বলে ডেটর্স। সেই সমস্ত লোকেরা ডেটর্সরা আমাকে বছরে 4 বার টাকা দেবে, বছরে 4 বার করে এসে টাকা দিয়ে যাবে। তার মানে বলো তো ক মাস অন্তর অন্তর আসবে? 3 মাস অন্তর অন্তর আসবে। যদিও এটা জানতে চাইনি, জাস্ট জানতে চাই যে রেশিওটা কত, 4 টাইমস, এটাই অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে আমাদের হয়ে গেল কত দাগ? 20-র দাগ। এবারে আমরা চলে যাব 21-এর দাগে। তো দেখো এবারে আমরা কিন্তু করবো 21-এর দাগেরটা। তো দেখো 21-এর দাগে এখানে কি বলে দিয়েছে, দেখো 21-এর দাগে বলে দিয়েছে অ্যাভারেজ স্টক 75,000, স্টক টার্নওভার রেশিও বেসড অন কস্ট অফ গুডস সোল্ড ইজ 12। তারপরে দেখো বলে দিয়েছে ইফ প্রফিট অন সেলস ইজ 20% দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে স্টক টার্নওভার রেশিও। তাহলে দেখো স্টক টার্নওভার রেশিওর আমরা সূত্র কি জানি? স্টক টার্ন ওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও, তার সূত্র আমরা কি জানি? জানি কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাই কি জানি আমরা? অ্যাভারেজ, অ্যাভারেজ স্টক, এই তো আমরা জানি। আচ্ছা অঙ্কের মধ্যে স্টক টার্নওভার রেশিওটা দেখবে বলে দিয়েছে কিন্তু 12। তাহলে দেখো তার নিচে আমি লিখছি 12 ইজুকাল টু কস্ট অফ গুডস সোল্ড, কিছু বলে দিয়েছে দেখো তো অঙ্কের মধ্যে? তোমরা দেখো কস্ট অফ গুডস সোল্ড কিন্তু বলেনি, তবে অ্যাভারেজ স্টক কিন্তু বলে দিয়েছে। কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ সিওজিএস কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু অ্যাভারেজ স্টক দেখো কত বলে দেওয়া রয়েছে? বলে দেওয়া রয়েছে কিন্তু 75,000।
তাহলে এবারে এখান থেকে আমরা তো সিওজিএস বের করে ফেলতে পারবো। তাহলে কত হবে? আমরা যদি এখান থেকে বার করি তাহলে হবে কিন্তু, খুব ভালো করে দেখো, এই দেখো এটা দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 12-র সাথে গুণ হবে কত? 12-র সাথে গুণ হবে 75,000, যদি গুণ হয় তাহলে আমরা সিওজিএস কত পাবো? পাবো কিন্তু 9 লক্ষ। ঠিক আছে, তাহলে সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আমরা কত পেলাম? 9 লক্ষ। এইবারে এই যে সিওজিএস, এর পুরো নামটা কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট মানে খরচা, গুডস সোল্ড মানে আমি যে গুডসটা সোল্ড করছি বা মানে যেটাকে আমি বিক্রি করছি সেটা তৈরি করতে কত কস্ট মানে কত খরচা পড়েছে, সেটাকে বলা হয় কিন্তু সিওজিএস। তাহলে দেখো কত খরচা পড়েছে, 9 লক্ষ টাকা। কোনো জিনিস যেটাকে আমি বিক্রি করেছি সেটাকে তৈরি করতে আমার খরচা পড়েছে 9 লাখ টাকা। ভাবো এইরকম শার্ট আমি যদি টি শার্ট যতগুলো এইভাবে আমি যদি 100টা বিক্রি করে থাকি তাহলে এই 100টা টি শার্ট বিক্রি করতে আমার খরচা পড়েছে 9 লক্ষ টাকা। এইবারে দেখো অঙ্কের মধ্যে কি বলে দিচ্ছে, অঙ্কের মধ্যে দেখবে বলে দিয়েছে, খুব ভালো করে দেখো, অঙ্কের মধ্যে দেখবে বলে দিয়েছে ইফ প্রফিট ইজ অন সেল ইজ 20, প্রফিট হচ্ছে কি সেলের ওপর 20। খুব ভালো করে দেখবে, প্রফিট হচ্ছে সেলের উপর 20, মানে সেল যদি হয় 100, আমি যদি বিক্রি করে থাকি 100 টাকায়, আমি যদি বিক্রি করে থাকি 100 টাকায়, তাহলে প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে কিন্তু 20 টাকা। বোঝা গেল? দেখো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমরা দাগ দেবে কি বলছে সেই কথাটা, বলেছে প্রফিট, ইফ প্রফিট অন সেল ইজ 20%। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে সেলের ওপর 20%, সেল যদি হয় 100, প্রফিট হলো কত? প্রফিট হবে কিন্তু 20। তাহলে কস্ট কত? তাহলে আমার তৈরি করতে কত খরচা হলো? বিক্রি করছি 100-তে, তাতে লাভ হচ্ছে যদি 20, তাহলে সেই জিনিসটা তৈরি করতে আমার কত খরচা হয়েছে? 80, তাই না? তাহলে এইটাও দেখো একটা কস্ট, তাই না? আবার দেখো এইটাও হলো কস্ট, তার মানে এই 80 আর এইটা কি সমান সমান একই ব্যাপার। তাহলে 80%ও যা, 80ও যা, এইটাও ওই সেম ব্যাপার, তাই না? তাহলে দেখো আমরা এখানে কত লিখবো? 9 লক্ষ। তাহলে এক মানে কত? এক মানে হবে কত? বাই 80। তাহলে এইবারে দেখবে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এইবারে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, আহ, তাহলে জানতে চেয়েছে প্রফিট উইল বি, তাহলে প্রফিট কত হবে? তাহলে দেখো প্রফিট মানে হলো, এই দেখো প্রফিট মানে হলো কত? 20। তাহলে 20 ইজুকাল টু কত? তাহলে 20 ইজুকাল টু কত হবে? তাহলে 20 ইজুকাল টু হবে, শূন্য শূন্য কাটবো, 2 একে 2, 2 4 8, 4 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কত হবে বলো তো? 4 দিয়ে এই পুরোটাকে আমরা ভাগ করলে পাবো 2,25,000। কত পাবো? 2,25,000। তোমরা এটা ক্যালকুলেটারে হিসাব করে নেবে। কি বললাম? 4 দিয়ে এই পুরো 9 লক্ষকে ভাগ করলে আমরা কত পাবো? পাবো এইটা। তাহলে এই তো আমাদের হয়ে গেল 20%, মানে কি 20 মানে কি প্রফিট, প্রফিট ইজুকাল টু কত? এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলো লাস্ট আমরা করব, আমাদের তো হয়ে গেল কত? 21। এবারে আমরা করব 22-এর দাগেরটা। তো দেখো 22-এর দাগে বলে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কত বলে দিয়েছে? 1,80,000, টোটাল লাইবিলিটিস 3,90,000, নন কারেন্ট লাইবিলিটিস 3 লাখ। তাহলে কারেন্ট রেশিও উইল বি ড্যাশ। তাহলে দেখো কারেন্ট রেশিও আমাদের বের করতে হবে। তাহলে কারেন্ট রেশিওকে আমি শর্টে লিখছি সি, কারেন্টের সি, রেশিওর আর। তাহলে এই হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বের করবার সূত্র কি তোমরা আমাকে বলো? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, তাই তো? আচ্ছা, এবারে খুব ভালো করে দেখবে, কারেন্ট রেশিও তো আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের কারেন্ট রেশিও বের করতে হবে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? কারেন্ট অ্যাসেট। কিন্তু কারেন্ট অ্যাসেট দেখবে অঙ্কের মধ্যে কিচ্ছু বলে দেওয়া নেই। এখানে দেখবে রয়েছে কিন্তু কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসটা তোমরা যদি খুব ভালো করে দেখো, কারেন্ট লাইবিলিটিস মানে দেখো এই সাইডে আমাদের কি থাকে? অ্যাসেট। এই সাইডে আমাদের কি থাকে? অ্যাসেট। আর এই দিকে আমাদের কি থাকে? লাইবিলিটিস। ঠিক আছে, লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস এর মধ্যে তোমার এখানে কি কি থাকে খুব ভালো করে যদি তোমরা দেখো, এখানে যেমন থাকে ভাবো লোন থাকে, তারপরে আরো বিভিন্ন জিনিস থাকতে পারে, ভাবো ডিবেঞ্চার থাকতে পারে, ডিবেঞ্চার, এই সবগুলো থাকে। এগুলো হলো কি
কারেন্ট লাইবিলিটিস নয়, কারেন্ট লাইবিলিটিস যেগুলো সেগুলো আমি কালো কালি দিয়ে লিখছি। দেখো কারেন্ট লাইবিলিটিস হলো তোমার থাকতে পারে ক্রেডিটর্স, ঠিক আছে, ক্রেডিটর্স, ক্রেডিটর্স, বিলস পেবেল, শর্টে আমি বিপি বলে লিখছি, এগুলো হলো কারেন্ট লাইবিলিটিস। এইগুলো হলো কারেন্ট লাইবিলিটিস, এগুলো কিন্তু নন কারেন্ট লাইবিলিটিস। যেহেতু কারেন্ট লাইবিলিটিস নয়, তাহলে ওকে আমি কি বলবো, নন কারেন্ট লাইবিলিটিস। তো এই যে এই সব যোগ করলে আমরা কি পাবো, টোটাল লাইবিলিটিস। এখানে আমরা যে যোগফলটা পাবো সেটা কি হবে, টোটাল লাইবিলিটিস। বোঝা গেল? এবার এই টোটাল লাইবিলিটিস থেকে আমি যদি নন কারেন্ট লাইবিলিটিসগুলোকে মুছে দিই, মানে বিয়োগ করে দিই, তাহলে পড়ে পড়ে থাকবে কি, কারেন্ট লাইবিলিটিস, তাই না? তাহলে কারেন্ট লাইবিলিটিস বের করবার নিয়ম কি, আমি টোটাল লাইবিলিটিস থেকে, টোটালের টি লাইবিলিটিসের এল, সেখান থেকে আমি যদি নন কারেন্ট লাইবিলিটিস, নন এন কারেন্টের সি লাইবিলিটিসের এল কে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, টোটাল লাইবিলিটিস থেকে নন কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করলে আমি পেয়ে যাব কি, কারেন্ট লাইবিলিটিস, তাই না? বোঝা গেল? আর এখানে যেমন কারেন্ট অ্যাসেট আছে আছে, তো কারেন্ট অ্যাসেট কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই কিন্তু। টোটাল লাইবিলিটিস কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে, দেখো টোটাল লাইবিলিটিস কত বলে দেওয়া রয়েছে, 3,90,000, 3,90,000, ঠিক আছে, 3,90,000, সেখান থেকে বিয়োগ করব নন কারেন্ট লাইবিলিটিস, দেখো কত বলে দিয়েছে, 3 লক্ষ, তাই তো? তাহলে কত বলে দিয়েছে, 3 লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কারেন্ট অ্যাসেটটা বসিয়ে দিতে পারি তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট তো আমি জানি না কত, কারেন্ট অ্যাসেট বের করে নিতে হবে। কি করে বের করব, অঙ্কের মধ্যে দেখবে বলে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্ক ইন ক্যাপিটালকে আমি শর্টে এরম ভাবে লিখছি, ওয়ার্কিং ক্যাপিটালকে, ওয়ার্কিং এর ডাব্লিউ, ক্যাপিটালের সি। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কি জানি আমরা, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, সেটা কিন্তু আমি তোমাদের বলেছি একটু আগে। ওয়ার্কিং ক্যাপিটাল দেখো বলে দিয়েছে 1,80,000, কত বলেছে, 1,80,000, ঠিক আছে। কারেন্ট অ্যাসেট কত জানি না। আচ্ছা কারেন্ট লাইবিলিটিস কত, এই দেখো কারেন্ট লাইবিলিটিস দেখো আমি বের করলাম না, 3,90,000 হলো টোটাল লাইবিলিটিস। সেখান থেকে আমি যদি নন কারেন্ট লাইবিলিটিস গুলোকে বিয়োগ করি তাহলেই কি পেয়ে যাব, কারেন্ট লাইবিলিটিস। মানে 3,90,000 থেকে আমি বিয়োগ করব 3 লাখ, তাহলেই পেয়ে যাব কত, 90,000। বোঝা গেল? এখানে আমি লিখে রাখি 90,000, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে -90,000 এই সাইডে চলে আসবে, তাহলে হবে কত, +90,000। তাহলে এখানে হচ্ছে কত, দুটোকে যোগ করলে 2,70,000। তাহলে কারেন্ট অ্যাসেট কত, কারেন্ট অ্যাসেট হলো 2,70,000। তাহলে এখানে কারেন্ট অ্যাসেটের জায়গায় আমি কত লিখবো, লিখবো কিন্তু 2,70,000, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, এবার জাস্ট কাটাকুটি করবে, নিচ থেকে 4টে 0, ওপর থেকে 4টে 0 কাটি, 9 কে 9, 9 × 3 = 27, তাহলে হচ্ছে কত, 3:1। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল?